হে গাইস, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে তোমরা দেখেছো থাম্বনেলে একটা ছোট্ট বাচ্চার ছবি দেওয়া হাস্কি ব্রিডের। এবং আমি আজকে বেসিক্যালি হাস্কি নিয়েই কিছু কথা তোমাদেরকে বলতে এসেছি, কারণ যেহেতু তোমরা জানো যে আমার কাছে আমার দুই ভাই কিন্তু ওরা হাস্কি, আহ, অর্থাৎ তেজস আর হুঙ্কার। উম, তো তোমাদের বড় মামা আর ছোট মামা। তো আহ, এখন ঘটনা হচ্ছে যে আমি থাম্বনেলে যে ছবিটি যে বাচ্চাটির দিয়েছি প্রথমেই বলি, সেই ছবিটা যে বাচ্চাটা তার নাম হচ্ছে মিশু। তো ওই তোমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই আছো এবং অনেকে সোশ্যাল মিডিয়ায় হয়তো মিশুর খবর আগে থেকে দেখেও থাকবে। প্রথমেই বলি, মিশুকে মিশু নামটা যিনি দিয়েছেন তিনি খুব ভালো একজন মানুষ। তার নাম সুকান্ত সম্ভবত। দাদাকে আমি ভীষণ রেসপেক্ট করি অন্তর থেকে। ওই মানুষগুলো আহ, আজকে আছে বলে হয়তো এই বাচ্চাগুলো আহ, সুখের মুখ কিছুটা হলেও দেখে। এবং ওই সুকান্ত দা কিন্তু প্রচুর বাচ্চাদের জন্য করেন এবং অবলা প্রাণীর জন্য করেন এবং বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসেন। তো প্রথমেই আমার সুকান্তদার কথাটা বলা এই কারণে দরকার, কারণ আমি ওনার থেকেই মিশুর সন্ধান পাই, মিশুর খবর পাই। এবার তোমাদেরকে বলি যে মিশু কে, মিশু কি, আহ, কোথা থেকে এলো, এই সব জিনিসগুলো যতটুকু আমি জেনেছি পোস্ট ঘেটে সেটা সেটা নিয়ে মিশুর ব্যাপারটাও বলবো। তার সাথে হাস্কিদের সম্পর্কে কিছু কথাও তোমাদেরকে বলবো। মিশু আহ, বাচ্চাটা আজ কিন্তু আর পৃথিবীতে নেই। আহ, মিশু এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মিশু যখন ওর মায়ের কোলে জন্ম নিয়েছিল, এই পৃথিবীর আলোটা যখন ও প্রথম দেখেছিল, তখন এই মিশু ভেবেছিল যে ওর মাও হয়তো ওকে শিখিয়েছিল যে মানুষ খুব বিশ্বস্ত হয়, মানুষকে সবসময় ভরসা করবি। এবং ওর মা যে বাড়িতে বিশুকে জন্ম দিয়েছিল, এগুলো আমার চিন্তা ভাবনা, আমার চিন্তাধারা, সেই বাড়ির লোক বাচ্চাটিকে নিশ্চয়ই বেঁচে দিয়েছিল। তো মিশুর মা কিন্তু মিশুকে বলেই ছিল যে, হয়তো বলেছিল যে দেখ বাবা, মায়ের কাছে তুই চিরকাল থাকতে পারবি না, মাকে তোকে ছাড়তে হবে, কিন্তু তুই সেক্ষেত্রে এই মানুষ জাতিকে ভরসা করতে পারিস, মানুষ জাতি তোকে তোর বিশ্বাসের মর্যাদাটা রাখবে। আসলে মিশুর মা তো অবলা, মিশুর মা বুঝে উঠতে পারেনি যে কোনোভাবে কোনো মানুষ, এই মানুষের মধ্যে যে সব মানুষই ভালো হয় না, সেটা ওই মিশুর নিষ্পাপ মা সেদিনকে বুঝতে পারেনি। তো দেখো, এই মাঝে আমি একটু ইন্টারাপ্ট করছি, একটা ছোট ঘটনা বলছি। যখন আমি দুর্জয়কে অ্যাডাপ্ট করে নিয়ে আসি, এবং দুর্জয়ের কোনো ভাই তো আদ্যার কাছে ছিল না, আদ্যা সম্পূর্ণ একটা অন্য পাড়ায় ছিল আর দুর্জয়ের ভাইরা একটা অন্য পাড়ায় ছিল। তো দুর্জয়কে যেদিনকে আমি নিয়ে আসি, সেদিনকে আমার মনে মনে খুব কষ্ট হয়েছিল যে আমি তো বাচ্চাটাকে নিয়ে এলাম, বাচ্চাটা অসুবিধাতে পড়েছে দেখে, ওদের মাকে তো একবারও দেখলাম না। ইস, ওর মা কি ভাববে যে সন্তানটাকে কোন মানুষ কেড়ে নিয়ে গেল। সেই নিয়ে আমি দুর্জয়ের মুখে ভয়েস দিয়ে একটা ভিডিও করেছিলাম, বড় ভিডিওস কল করলে তোমরা দেখতে পারবে। তো সেদিনকে আমার নিজেকেও অপরাধী মনে হয়েছিল, যদিও আমি দুর্জয়ের জন্য ভালো কাজই করেছিলাম, কিন্তু আমার নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল যে ওর মায়ের কোল থেকে ওকে আমি কেড়ে নিলাম। বা আমার বাজরাংরা যারা যারা এসছে আজকে আমার কাছে, তারা প্রত্যেকেই যে যার মায়ের কাছ থেকে এসছে। আহ, আহ, যদিও না এলে আমি ওদেরকে পেতাম না, কিন্তু তবু কোথাও গিয়ে না আমার এই চিন্তাভাবনাটা সবসময় হয় যে ওদের মায়ের থেকে তো ওদের আলাদা হয়ে যেতে হয়। তো আমি একটা ডিসিশনও নিয়েছি, যদি নাটককে আমি স্টেরিলাইজেশন করাবো, নাটকের প্রাপ্ত বয়স যখন ঠিকঠাক বয়স হবে। কিন্তু যদি তার আগে কোনো রকমভাবে নাটকের কিছু একটা প্রেগনেন্সি চলে আসে, তাহলে আমি ঠিক করেছি যে নাটকের যদি দুটো বেবিও হয়, সেই দুটো বেবিকে আমি আমার কাছেই রেখে দেবো। জেনারেলি ওদের দুটো বা তিনটে বেবি হয়, তো আমি চেষ্টা করে, মানে আমি দুটো বেবি হলেও আমি আমার কাছেই রেখে দেবো, আমি কাউকে দেবো না। যাই হোক, সেটা সব পরের ব্যাপার। তো এবার আমি একটা কথা বলি, মিশুকে কোনো একটা লোক নিয়েছিল, কিনেছিল।
তারপরে তার যখন ফুর্তি ফুরিয়ে গেছে বা তার যখন শখ মিটে গেছে বা দেখেছে যে এ বাচ্চাটার কে তার খুব একটা পছন্দ হয়নি, তার মনের মতো হয়নি, তখন সে বাচ্চাটিকে রাস্তায় সোজা বার করে দিয়েছে। তারপরে এই সুকান্তদার হাতে বাচ্চাটা যখন পড়ে, সুকান্তদা কারুর একটা মারফত বাচ্চাটার খবর পায়, আমি যতটুকু জেনেছি। তো বাচ্চাটাকে ওনার বাড়িতে নিয়ে আসে। বাচ্চাটার তখন কান দুটোর অবস্থা বিশ্বাস করবে না, কান দুটো ম্যাগটস হয়ে পচে গেছে। হ্যাঁ, এই হাড়চূর্ণ হয়ে গেছে চেহারাটা। আচ্ছা, তারপরে বাচ্চাটার কোমরের পোর্শনটাতে হয় শেয়াল বা কুকুর, কোনো কুকুর বা শেয়াল কামড়ে দিয়েছে, সেখানটা পুরো ঘা হয়ে গেছে। ওই সুকান্তদার বাড়িতে আর একটা হাস্কি আছে ওনার, তার সাথেই মিশুকে উনি রেখেছিলেন, অনেক ট্রিটমেন্ট করেছিলেন, চেষ্টা করেছিলেন। বাট মিশুর যা অবস্থা ওর পূর্বে যার বাড়ি ছিল সেই অসভ্য ছোট লোকটা করে দিয়েছে যে মিশুর সারভাইভ করা পসিবল ছিল না। তো সুকান্তদা মিশুকে হারিয়ে ওনার যে কতটা কষ্ট লেগেছে, ওনার যে কতটা খারাপ লেগেছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে উনি কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছেন বা এখনও আছেন। তো এইটা একটা। তো আমার বক্তব্য হচ্ছে যে কেন মানুষ কেনে আর মানুষ কিনে কেন রাস্তায় ছেড়ে দেয়। তো তোমাদেরকে আমি হাস্কি সম্পর্কে যে ঘটনাটা, যে গল্প, যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে যে, দেখো আমার 2 ভাই হাস্কি, এক হচ্ছে তেজাস, এক হুঙ্কার। তেজাসের চেহারা দেখবে, তজু কিন্তু যথেষ্ট মোটা-সোটা, গোলু-মোলু এবং যথেষ্ট আকারে বড়। সে তুলনায় হুঙ্কার কিন্তু যথেষ্ট তজুর থেকে ছোট সাইজ, হুঙ্কার বেশি বাড়বে না, কিন্তু হুঙ্কারের চেহারা কিন্তু গোলুমোলু। হুঙ্কারকে কেউ বলতে পারবে না যে হুঙ্কারের হাড় চূর্ণ বেরিয়ে হুঙ্কার একেবারে যাচ্ছে তাই অবস্থা চেহারার। তো আমার বাড়িতে যখন অনেকে এসছে বা অনেকে আমার হুঙ্কার তেজাসকে দেখেছে, যারা ভিডিওতে আমাকে অনেকেই কথা লিখেছে যে এটা একটা হাস্কির চেহারা নয়, হাস্কির চেহারা, তুমি ওকে কিছু খাওয়াও, এই করো সেই করো, হাস্কির চেহারাটা বিশাল বড় হয়, হাস্কিকে নিয়ে কিছু হবে না, এরকম একটা হাস্কিকে নিয়ে কী করবে, হাস্কি কিনলে একটা ভালো করে একটা ভালো দেখে কেনোনি, একটা এরকম একটা চেহারাই হয়, এরা হাস্কি নাকি, ধর, এরকম করে আমাকে ব্যঙ্গ করতো। তো সেসব লোকেদের সাথে আমি কারোর সাথেই সম্পর্ক রাখি না। তো আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি ওর সৌন্দর্য দেখে ওকে আনিনি, আমি ওকে ভালোবেসে এনেছি। আর এটা আমার কাছে পেশা নয়, এটা আমার কাছে ভালোবাসা। আমার ভাই নাটা হোক, আমার ভাই যাই হোক, আমি আমার ভাইকে ঠিক সেইভাবেই ভালোবাসবো। তো যেসব লোকেরা এইরকম বলেন যে এই কুকুরটাকে দেখতে সুন্দর হতেই হবে, না হলে ওকে আমি রাখবোই না বাড়িতে। তো আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের যখন বাচ্চা হয়, নিজেদের মানে মানুষের বাচ্চা হয়, কিছু মাইন্ড করো না কেউ। তো সেই বাচ্চাটা, ধরুন আপনি আপনার স্ত্রী 6 ফুট লম্বা, বাচ্চাটা হলো 4 ফুট 2 ইঞ্চি। ওই নাটা বাচ্চাটাকে কি আপনারা বড় হলে যখন দেখবেন যে বাচ্চাটার নাটা এরকম করে উঁচু হয়ে মা বাবার সাথে মুখ তুলে কথা বলছে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন আপনাদের বাচ্চাকে? করবেন না তো? তাহলে এই বাচ্চাগুলোকে কেন এরকম করে বা এই বাচ্চাগুলো নিয়ে কেন এরকম বলে আমি জানি না। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা পূর্বে ভিডিওতে অনেকে দেখেছো যে আমার হাস্কি, আমার তজু কিন্তু বুকের নিউমোনিয়া নিয়ে আমার কাছে এসেছিল। তজু যেদিন আমার কাছে আসে, তজুর সাথে একটা ওর বোন হয়েছিল, সেই বোনটা বিক্রি হয়েছিল একজনের বাড়িতে। কিন্তু সেই তজুর ভিডিও আমি দেখেছি গ্যালি স্ট্রিটে, তজুকে হাতে নিয়ে বলছে এই আমি নেবো না, এর বুকে সর্দি বসে, লোকটা রিজেক্ট করে চলে গেল। তো আমাকে আমার ব্রিডার যে ব্রোকার, সেই ভাই আমার, যার কাছ থেকে বজরংরা সবাই এসছে, সে আমাকে ফোন করলো, করে বললো দিদি একটা ভালো বাড়ি আছে, এরকম হাস্কিকে নিয়ে এরকম মুশকিলে পড়েছে। আমি দেখ ভাই, ভালো বাড়ি কে আছে আমি জানি না, কে কতটা করবে আমি বলতে পারবো না, তুই এক্ষুনি যখন বাচ্চার এরকম কন্ডিশন, তুই এক্ষুনি আমার কাছে নিয়ে আয়। আমার কাছে নিয়ে এলো, তখন আমি এখানে যে ডাক্তারকে দেখাতাম তাকে ফোন করলাম, ডাক্তারবাবু এসে ওষুধ টষুধ দিয়ে, পুরো বুকে নিউমোনিয়া বসে গেছিলো, তজুর বাঁচার আশা ছিল না। সেখান থেকে তজুকে আমি সারভাইভ করে আজকে আমার তজুরকে দেখলে কেউ বলবে না যে তজুর কোনো রকম অসুবিধা আছে। তারপরেও তজুর একটা মাসেল পেন হয়েছিল, যে ডাক্তার ওকে নিউমোনিয়াতে সুস্থ করেছিল সেই ডাক্তারই আমার সাথে বদমাইশি করেছিল, বলেছিল ওর নাকি হিপ ডিপস হয়েছে। আমি টেস্ট করিয়েছি, টেস্টে রিপোর্ট নেগেটিভ এসছে,
যে কিছু হয়নি, হিপ ডিপস টিপস যারা ওখানে এক্সরে করেছে তারাও বলছে যে না জাস্ট মাসেল পেন হয়েছে, আমাদের তো কিছু মনে হচ্ছে না। ডাক্তার তবু বলছে না ওষুধগুলো খাইয়ে যাবেন। পরে জানতে পারলাম ওই ডাক্তার হচ্ছে বেশি বেশি ওষুধ দিয়ে এদের হার্ট কিডনি লাংস সব খারাপ করে। ওই ডাক্তার যখন ছিল প্রতি মাসে আসতো। তো যাই হোক, কোনো ডাক্তারের উপরই আমার ভক্তি শ্রদ্ধা কিছু নেই। আমি এখন নিজে যতটা পারি আমার আমার বাচ্চাদের আমি একটা জিনিসই ঠিক করেছি, নিজে যা জানি সেটাতে করব। ভালো ডাক্তার পেলে ভালো, না হলে ভুল ট্রিটমেন্ট করিয়ে ওই পয়সা পিচাস ডাক্তারদের হাতে ছেড়ে বাচ্চাদেরকে আমি মেরে ফেলতে পারবো না। আমার হাতে থাক, আমার ঈশ্বর আছে, আমার বাচ্চা ভালো থাকবে। তো এই একটা ব্যাপার। আর হুঙ্কারের কথা বলি, হুঙ্কারও কিন্তু খুব অসুস্থতা নিয়ে এসেছিলো। হুঙ্কার ওর মায়ের সম্ভবত লাস্ট বাচ্চা ছিল। হুঙ্কার যখন আসে, বৃষ্টি মাথায় নিয়ে এসেছিলো, প্রচণ্ড বৃষ্টি সেদিনকে ছিল। হুঙ্কার যখন আসে আমার মনে আছে 2-3 দিন হুঙ্কার কিছু খেতে পারেনি, কিচ্ছু খেত না, খাবার দিলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যেত। তাকে সিরিঞ্জ করে চিকেন স্ট্রু খাওয়ানো, তারপরে তাকে ওই দই দিয়ে ভাত মেখে চটকে একদম মুখের মধ্যে হালকা করে অল্প 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 করে দেওয়া, ওই করিয়ে করিয়ে ছেলেকে আমি, নাহলে আমার ছেলেটাকে স্যালাইন দিতে হতো এনেই, কিন্তু আমি এক ফোঁটা স্যালাইন দিইনি, কারণ বাচ্চা যতক্ষণ খাবে ততক্ষণ স্যালাইন দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি আমার বাচ্চাকে জেনারেলি আমি, কারণ ছুঁচ ফুটিয়ে ওইটুকু বাচ্চাকে অত্যাচার আমি করতে পারবো না। তো ডাক্তার বলেছিল স্যালাইন দেওয়ার কথা, কিন্তু আমি স্যালাইন দিইনি। আমি বাচ্চাকে খাইয়ে খাইয়ে, হ্যাঁ মেডিসিন যেগুলো দিয়েছিল সেই মেডিসিন দিয়ে দিয়ে হুঙ্কার এখন সুস্থ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি, ওদের 12 মাস বয়সের মধ্যে ওদের যা গ্রুমিং হওয়ার, ওদের যা লম্বা হওয়ার, বেড়ে যাওয়ার হয়ে যায়। কিন্তু আমি এটা বুঝতে পারি যে আমার হুঙ্কার বেশি বাড়বে না, আমার হুঙ্কার একটু ছোট সাইজেরই হবে। সেই নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু পাড়াপড়শির ঘুম নেই, সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বাট যখনই লোকজন দেখছে এইটা একটা হাস্কি, অমুকের বাড়িতে দেখে এসো, হাস্কি কি ব্রিড, কীরকম সুন্দর একটা ব্রিড, তোমার এরকম, মানে এইটা কি করে মানুষ বলে, আর এই লোকগুলো কেন এই নিয়ে কথা বলে, পাকামো মারে, আমি সত্যি বুঝতে পারি না। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এইখানে, আমি কি আমার তজু বা হুঙ্কারকে, আজকে হুঙ্কারের চেহারা হয়নি বলে বা অসুস্থ ছিল বলে আমি তো বাড়ি থেকে বার করে দিইনি, অথচ আমি ওদেরকে জেনে, ওরা অসুস্থ এই জিনিসটা জেনে আমি ওদেরকে নিয়ে এসেছি, ওদেরকে যোগ্য মূল্য দিয়ে আমি কিনেছি। বিশ্বাস করো, বজরংবলির দিব্যি বলছি, ওদের যোগ্য মূল্য দিয়ে, ব্রোকার যা টাকা আমাকে বলেছে, আমি কিন্তু, আমাকে ব্রোকার বলেছিল যে দিদি তোমার কাছ থেকে একটু কম নেব প্রতিটা বাচ্চার সময়, বলেছি না, যেটা ওদের ন্যায্য মূল্য আমি সেটাই দেবো, আমি কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে দেখার দরকার নেই, ওরা আমার কাছে ভগবান। আজ যদি আমার বেবি হওয়ার সময়, আমার যখন সিজারের টাকাটা কি আমাকে লোকে কি, আমি আজকে ভালো লিখি বলে, আমার আজকে আনফিল্টার্ড লাইভ চ্যানেল আছে বলে, ডাক্তারের সাথে আমার খুব ভালো আলাপ আছে বলে কি ডাক্তার আমার থেকে সিজারের টাকাটা কম নেবে? নেবে না তো। আমার সিজারের খরচাটা তো দিতে হবে আমাকে, আমার বাচ্চা হওয়ার খরচাটা। আমার মেয়ে যখন হয়েছিল আমি তো হসপিটালে সিজারের যে যে টাকাটা আমি সেটাই দিয়েছি, তাহলে আমার এই বাচ্চাগুলোর ক্ষেত্রে কেন হবে না? ওরা কুকুর বিড়াল ছাগল বলে? তো যাই হোক, আমি কিন্তু ওদেরকে এখানে দুজনকেই, আমার ভাই, এখন আমার 2 ভাই রাজা, আমার 2 ভাই রাজা, সেদিন যদি আমার হাতটা ওরা না পেত, আমি আমার অহংকার করছি না, আমার গর্ব করছি না, আমি খালি মানুষকে সচেতন করার জন্য বলছি, যদি আমি পারি, যদি সুকান্তদা পারে, যদি অমুক পারে, যদি দময়ন্তী পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আর কেন কিনছেন? আপনাদের পয়সা আছে, আপনারা কিনছেন, ঠিক আছে, এরকম হতেই পারে। একটা বাচ্চা সে অনেকটা বড় হয়ে গেলে সে বাড়তে নাই পারে, সে বাড়তে নাই পারে। আবার এমন দেখো, আমার যে পমেরেনিয়ান, আমার তো অনেকগুলো পমেরেনিয়ান, তো আমার এখনকার অরু যখন এসছে, অরু কিন্তু পমেরেনিয়ানের সাইজের তুলনায় বেশ গুল্লমুল্ল আর একটু বড় সাইজের। সেই তুলনায় আমার গল্প একদম ছোট সাইজের, আমার নাটক ছোট সাইজের, আমার পপকর্ন ছোট সাইজের, আদর ছোট সাইজের। তা অরু যেহেতু পমেরেনিয়ান মানে হচ্ছে ছোট সাইজের হয়, তো যেহেতু অরু একটু বড় হয়ে গেছে, আমি কি অরুকে ঘর থেকে বার করে দেবো যে কেন তুই বড় হলি, পমেরেনিয়ান ছোট সাইজের হয়, তুই এত বড় হয়ে গেল কেন? এইটাও লোকজন করে, যারা পমেরেনিয়ান কেনে, আতাল পাবলিকগুলো জানে না, চেনে না, শোনে না, কিছু বোঝে না, ওই বড় হয়ে গেছে বলে ওদেরকে ঘর থেকে বার করে দেয়। আরে ওরা কি শোপিস যে ভেঙে গেলাম ফেলে দিলাম আবার একটা কিনে আনলাম? ওরা কি শোপিস? ওদের প্রাণ নেই, ওদের কষ্ট নেই,
আপনারা একবার ভেবে দেখেছেন, যদি আজকে আপনার বাড়িটা রাতারাতি পুড়ে যায়, আপনাকে গিয়ে রাস্তায় গাছতলায় গিয়ে দাঁড়াতে হয়, সেই জায়গাটা আপনার মাথার উপর থেকে ছাদটা চলে গেলে আপনার কি পরিস্থিতি হবে? এই বাচ্চাগুলো যারা জন্ম থেকে আপনার কাছে ঠাঁই পেলো, আপনি একটা মাথার উপর ছাদ দিলেন, হট করে তাকে রোদ ঝড় বৃষ্টি জল কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, সেই প্রাণীটাকে আপনারা রাস্তায় বার করে দিলেন। আপনারা মানুষ? কি করে আপনারা করেন এগুলো? এবং এই যে মিশুর কথা বলছি, ও যদিও ভিডিওতে সুকান্তদা বলেছিল মিশুর বয়সটা অনেক অল্প, বাচ্চা, কিন্তু আমি মিশুর গেট আপ দেখে, আমার তো কিছুটা এক্সপিরিয়েন্স আছে, গেট আপ দেখে আমি বুঝতে পেরেছি মিশু কিন্তু হতে পারে বাচ্চা, কিন্তু মিশু মানে গ্রুমিংটা বেশি বড় ও হবে না, হতো না সাইজে। কারণ আমার তজু 3-4 মাসের মধ্যে অনেকটা বেড়ে গেছিলো, কিন্তু আমার হুঙ্কার কিন্তু সেই তুলনায় বাড়েনি। তো আমি মিশুর ব্যাপারটা যেটা বুঝলাম যে এই ও সাইজে বাড়েনি বা এরকম হয়েছে বলে ওকে ঘর থেকে জাস্ট বার করে দিয়েছে। রেগুলার দেখছি এই বাচ্চাগুলোকে এরমভাবে নিয়ে রাস্তায় বার করে দিচ্ছে, নিয়ে রাস্তায় বার করে দিচ্ছে। এদের কি কোনো শাস্তি হবে না? এদের কোনো শাস্তি হবে না? বিশ্বাস করো, যখন ওই মিশু চলে গেছে, তো মিশুর ভিডিওটা দেখে না আমার এত কান্না পাচ্ছে, আমার হুঙ্কারের কথাটা মনে পড়ছে যে আমার হুঙ্কুকে তো আমি ঠিক এই অবস্থায় নিয়ে এসেছি। তোমরা হুঙ্কুর আগের ভিডিও দেখবে, যখন হুঙ্কু প্রথম এসছে, কিলকিলে রোগা, হুঙ্কু খুব রোগা ছিল, আরে ছোট্ট সাইজের ছিল। সেইখান থেকে আমার হুঙ্কুকে আমি আজকে এই রকম একটা গ্রুম করিয়েছি। কিভাবে করিয়েছি? আমি হাতির ঘোড়ার ডিম কিচ্ছু খাওয়াইনি, আমি নর্মাল আমার বাজরাংরা যা যা খায় সেই খাইয়েছি, আর ওকে একটু যত্ন করেছি। হ্যাঁ, একটা জিনিস আমি খাইয়েছি, সেটা হচ্ছে আমি রয়্যাল ক্যানিন, যেটা খুব বড় একটা প্রোডাক্ট, আমেরিকান প্রোডাক্ট। আমি জেনারেলি এমনি কোনো ডগ ফুড খাওয়াই না ওদেরকে, আমি একদমই ডগ ফুড খাওয়াই না, কিন্তু রয়্যাল ক্যানিনটা আমি মাঝে মাঝে খাওয়াই, কারণ রয়্যাল ক্যানিনটা খুবই ভালো প্রোডাক্ট। তো রয়্যাল ক্যানিনটা আমি আমার হুঙ্কুকে মাঝে মধ্যেই দিয়েছি, তাও খুব রেয়ার। আমি রয়্যাল ক্যানিনও বেশি দিই না, তাও খুব রেয়ার। আমি চিকেন, ভাত, বিভিন্ন রকম সবজি, ব্রোকলি থেকে শুরু করে সব রকম সবজি দিয়ে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। একটু ভালোবেসেছি, একটু যত্ন করেছি, তাতেই আমার হুঙ্কু যথেষ্ট ভালো গ্রুমিং করেছে। এবং আমি হুঙ্কু এবার যদি কোনো দিন বড়ো হয়ও সাইজে, তাতেও আমার কিছু এসে যাবে না, ছোট থাকলেও কিছু এসে যাবে না, কারণ ও আমার ছোট ভাই, আমার প্রাণের চেয়ে প্রিয়। তজু, হুঙ্কার, বাজরাংরা সকলে আমার প্রাণের চেয়ে প্রিয়। কি করে মানুষ এগুলো পারে, মানুষ যে কি আমি জানি না গো। আমার এই মিশুর ব্যাপারটা নিয়ে আমার এত কষ্ট লাগলো আজকে, যে কি বলবো। আমি সকাল থেকেই ভাবছি যদি সময় করতে পারি তাহলে ভিডিওটা তোমাদের জন্য করব, আর যদি সময় করতে না পারি তাহলে কিছু বলার নেই। তো যদিও আমাকে খুব বুদ্ধিজীবী একজন বলেছিল যে আমি পাগল ছাগল মানুষ, এরকম অসুস্থ বাচ্চাদের নিয়ে আসি। ওরে আমার মতো হতে গেলে না, আমার কেন, আমাদের মতো, আমি এটা বুক বাজিয়ে বলতে পারি, আমাদের মতো হতে গেলে না একটা অকাত লাগে। সেই অকাতটা লোকের থাকে না, সকলের সেই অকাতটা থাকে না। সারাক্ষণ নিজের জীবন নিয়ে বেঁচে গেলাম, কুকুর পুষে নিলাম একটা ভালো ব্রিডের কিনে, ঘরটা শোভা বাড়ালো, একটাই কুকুর রাখলাম, তাকে কুকুরের মতো করে রাখলাম। আমি তো সেরকম নই। একটা সুস্থ দেখে কিনলাম, সেই বাচ্চাটা একদম পয়সা দিয়ে কিনছি, সুস্থ বাচ্চা কিনবো, পয়সা দিয়ে কিনছি, সুস্থ বাচ্চা কিনবো। আর যদি আমার পেটের বাচ্চা, আমি যদি সিজার করেছি পয়সা দিয়ে, আমার কখনো পেটের বাচ্চাটা যদি আমার একটুখানি হয় না অনেক সময়, তার যদি সেই বাচ্চার কোনো সমস্যা হয়, আমি ডাক্তারকে গিয়ে গলা টিপে ধরবো তো, কেন আমি পয়সা দিয়েছি, আমার কেন এরকম বাচ্চা হয়েছে? আমি তো সেই মুহূর্তে বাচ্চাটাকে রিজেক্ট করে দেবো না? সে বেলায় তো আমরা করি না, তাহলে এদের বেলায় কেন হবে এটা? আমাদের মতো পাগলগুলো দিনের পর দিন বেঁচে আছে বলে এই অবলা সেক্টরের অবলা বাচ্চাগুলো খেয়ে পড়ে বেঁচে আছে। আমাদের মতো পাগলগুলো বেঁচে আছে বলে দিনের পর দিন।
তো আমরা কি করছি সেটা উপরওয়ালা খুব ভালো করে জানে। তোদের মতো বুদ্ধিজীবীর আ কথার কৈফিয়ত আমি দিতে যাব না। আর অনেকে হয়তো বলবে যে এইসব কথায় কান দিও না। বিশ্বাস করো আমি এইসব কথায় ছোট লোকদের কথায় আমি কান দিই না। কিন্তু না এদেরকে বারে এদের এই আঁতে ঘা দিয়ে জবাবটা দেওয়া প্রয়োজন। কেন দিই এই জবাবটা? কেন দিই? কারণ এই যে অবলা প্রাণগুলো যখন শোনে না আশেপাশে তো আলোচনাগুলো ওরা শোনে। ওরা তো বলতে পারে না। ওদের কষ্টে চোখটা ভেজে। তাই ওরা যাতে আনন্দ পায় যে না আমাদের হয়েও কেউ প্রতিবাদ করছে সেই জন্য বারবার করে বলি। কাজেই এই কথা কেউ আমাকে লিখো না যে এই জিনিসগুলো কান দিও না। তোমাদেরকে আমি এটাই বলছি যে এই জন্য বারবার করে প্রতিবাদটা করি যে ওই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর জন্যই প্রতিবাদটা করি। আচ্ছা, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ঘন্টুর ভিডিও এখন কদিন আমি দিতে পারছি না, কারণ আমি তো বারবার নিচে নামতে পারি না। ঘন্টুকে এখন ৩ তলায় ওঠাচ্ছি না। এই কারণে ওঠাচ্ছি না, গেটটা ৩ তলার বন্ধই রাখছি। এই কারণে, কারণ মারুতি বজরু আছে ওখানে। তো দেখো ঘন্টু অবলা প্রাণ, অবুঝ বাচ্চা। কখন মুখে করে নিয়ে হয়তো কোথাও একটা চলে গেল বা কিছু করলো, সেই ভয়তে আমি এখন ঢোলক ভয় পেয়ে যাবে তখন। যদিও ঢোলক মাদলের সাথে ঘন্টুর খুব সম্পর্কটা ভালো, মাদলের সাথে ঘন্টুর সম্পর্ক খুবই ভালো। কিন্তু তবু ঘন্টু তো ওই খাটের তলাটায় এসেই ঘুমায়, শোয় তো। তো তখন একটা ওদের মধ্যে একটা মারপিট লেগে যাবে। সেই জন্য আমি ঘন্টুকে বুঝিয়ে বলেছি, ঘন্টুকে আমার মেয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসে নিচে গিয়ে। আর আমি তো নিচে যখনই মেয়েকে আনতে যাই আমি তো ওকে প্রচণ্ড আদর করি। ও চটকানি খেয়ে একেবারে লাফিয়ে লুফিয়ে আমার গায়ে কাদা মাখিয়ে দেয়। এখন তো বর্ষাকাল, পুরো কাদা ফাদা মাখিয়ে দিয়েছে। তো যাই হোক, ওকে আমি প্রচণ্ড ঘন্টুকে আমরা ভালোবাসি। কিন্তু যেহেতু তোমাদেরকে সবটা জানাই সেই জন্য বললাম ঘন্টুর ভিডিও হয়তো এখন কয়েকদিন আমি দিতে পারবো না। কারণ ঘন্টু আমাদের নিচে কলতলাটাতে এখন বসে থাকে বা আশেপাশে ও যেখানে যায় সেই জায়গাগুলোতে থাকে। ঘন্টু, ঘোতন, রোদ্দুর ৩ জনই আমাদের কলতলাটায় বসে থাকে। এই বৃষ্টির মধ্যে, যদিও কলতলায় বৃষ্টি ওদের গায়ে পড়ে না, আমাদের পাশে একটা বাড়ি আছে, ভাড়াটে বাড়ি, সেই বাড়ির দালানে বসে থাকে। তো যাই হোক, কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে বাইরে ওদের কোনো ভিডিও আর তুলতে চাইছি না। আমার ওপরে এলে আমি যেমন ও এখানটা ফাঁকা একদম, আমি সেদিনকে ছাদটাও এই যে নিচের ছাদটাও পুরো পরিষ্কার করেছি লোক ডেকে, শুধু আমার ঘন্টু আসে বলে। তো কিন্তু তারপরে তো মারুতি বজরু হলো, ওই জন্য ঘন্টুকে এখন কয়েকদিন আনতে পারছি না। একটু মারুতি বজরু বড় হোক, একটু ওদের সাথে ঘন্টুর একটা ভালো বন্ধুত্ব হোক, দেন ঘন্টুকে আমি ওপরে নিয়ে আসবো। কারণ দেখো আমাকে তো সব্বাইকে নিয়ে চলতে হবে। তো ঢোলক ভয় পেয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আর ঢোলকের একটা ব্যাপার হচ্ছে, ঢোলক আমরা ছাড়া ও কিচ্ছু চেনে না। ও জন্ম থেকে শুধু আমাদেরকেই চেনে, আমাদেরকেই বোঝে। তো এইখান ছাড়া ঢোলক কোথাও যেতে পারবে না, যার জন্য ঢোলকের কোনো এক্সপিরিয়েন্স নেই। ঢোলক ওই আমার ঘরের সামনেই বাচ্চা দিয়েছে। জেনারেলি ওরা একটা আলাদা জায়গায়, ঢাকা জায়গায় গিয়ে বাচ্চা দেয়, কিন্তু ঢোলকের কোনো এক্সপিরিয়েন্স নেই। আমরা ছাড়া ঢোলক পুরো অসহায়। তো সেক্ষেত্রে ঢোলকের ব্যাপারটাও আমাকে কিন্তু এখন দেখতে হচ্ছে। তো ঘন্টু ভালো আছে, মারুতি, বজরু, ঢোলক, মাদল, লেবুর বাচ্চা সকলে ভালো আছে। কেউ চিন্তা করো না। আর ঈশ্বরকে ডাকো ওরা যেন সুস্থ থাকে। ঘন্টু, ঘোতন, রোদ্দুর সকলে ভালো আছে। আর আমি প্রত্যেকের দেখাশোনা করছি, সবসময় করছি। আমি ওদের সবসময় খেয়াল রাখি। আমার উপর ভরসা রেখো। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।